আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহর অশেষ কৃপায় তোমরা সবাই ভালো আছো। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি চতুর্থ অধ্যায়েরই অ্যাম্পিয়ারের সূত্র এবং চৌম্বকক্ষেত্রে চার্জ যদি গতিশীল হয় যে চৌম্বক বল উৎপন্ন হয় সেই চৌম্বক বলের মান এবং দিক নিয়ে আলোচনা করব। এর আগে আমরা প্রথমে কিছু সংজ্ঞা আলোচনা করি যাতে আমাদের বর্ণনায় সুবিধা হয়। তাহলে দেখো, প্রথমে আছে চৌম্বক আবেশ বা ক্ষেত্ররেখা। তাহলে চৌম্বক আবেশ রেখা বা ক্ষেত্ররেখা হচ্ছে মূলত চৌম্বক বলরেখা, যেগুলো আমরা জানি। একটু যদি গুছাই লিখি তাহলে হবে কি, চৌম্বক ক্ষেত্রে অঙ্কিত যেসব বদ্ধ বক্ররেখা যাদের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শ ওই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে সেই সব বদ্ধ বক্ররেখাকে চৌম্বক আবেশ রেখা বলে। তাহলে দেখো, এখানে আমি পাশে একটা চিত্র দেখালাম। আমরা জানি একটি দণ্ড চৌম্বকের উত্তর মেরু থেকে বলরেখাগুলো শুরু হয়, দক্ষিণ মেরুতে গিয়ে শেষ হয়। তাহলে এই বলরেখাগুলোর দিক হবে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে। যদি এই আবেশ রেখা বা বলরেখার সংখ্যা বেশি হয় বা ঘন হয় তাহলে চৌম্বক ক্ষেত্রের মানও হবে বেশি। এরপরে আসো চৌম্বক ফ্লাক্স। চৌম্বক ফ্লাক্স কি? চৌম্বক ফ্লাক্স হচ্ছে বলরেখার সংখ্যা, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে লম্বভাবে স্থাপিত। এই চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে যদি আমি লম্বভাবে একটি তল স্থাপিত করি, বা বাস্তব হতে পারে, কল্পিতও হতে পারে, একটা তল যদি কল্পনা করি তাহলে ওই তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত চৌম্বক আবেশ রেখার সংখ্যাকে বলা হয় চৌম্বক ফ্লাক্স। আর চৌম্বক ফ্লাক্সকে ফাই বি দ্বারা লেখা হয়। আর একক হচ্ছে ওয়েবার অথবা নিউটন মিটার পার এম্পিয়ার অথবা টেসলা মিটার স্কোয়ার। এই এককগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। এরপরে দেখো, চৌম্বক ফ্লাক্স হচ্ছে স্কেলার রাশি। যেহেতু এই চৌম্বক ফ্লাক্স হচ্ছে অতিক্রান্ত চৌম্বক আবেশ রেখার সংখ্যা, এটা স্কেলার রাশি হবে। এখন আসো ওয়েবার বা 1 ওয়েবার কাকে বলে। এই সংজ্ঞাটা পরবর্তী চ্যাপ্টারে তড়িৎচুম্বকীয় আবেশের সাথে রিলেটেড, তারপরও আমি এখানে একটু বলে দিলাম। তাহলে দেখো, কোনো কুণ্ডলিতে 1 সেকেন্ডে যত সংখ্যক ফ্লাক্স পরিবর্তনের জন্য, ফ্লাক্স পরিবর্তন মানে হচ্ছে আবেশ রেখার সংখ্যা পরিবর্তন করলে, আবেশ রেখার সংখ্যা কম বেশি করলে ফ্লাক্স পরিবর্তনের জন্য ওই কুণ্ডলিতে 1 ভোল্ট বিভব পার্থক্যের সৃষ্টি হয়, তাকে বলা হয় 1 ওয়েবার। এরপর আসো চৌম্বক ফ্লাক্স ঘনত্ব বা চৌম্বক আবেশ বা চৌম্বক ক্ষেত্র। তাহলে চৌম্বক ফ্লাক্স ঘনত্বের আরেকটি নাম হচ্ছে চৌম্বক ক্ষেত্র, বা চৌম্বক ক্ষেত্রের আরেকটি নাম হচ্ছে চৌম্বক ফ্লাক্স ঘনত্ব। এটা কি? চৌম্বক ফ্লাক্স ঘনত্ব বা চৌম্বক ক্ষেত্র হচ্ছে চৌম্বক আবেশ রেখার সাথে লম্বভাবে স্থাপিত বাস্তবও হতে পারে বা কল্পিত তল। এই তলের একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে অতিক্রান্ত চৌম্বক আবেশ রেখার সংখ্যা। তাহলে টোটাল ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে পরিমাণ অতিক্রান্ত চৌম্বক আবেশ রেখার সংখ্যা থাকে সেটাকে বলা হয় চৌম্বক ফ্লাক্স। আর একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে পরিমাণ আবেশ রেখা অতিক্রান্ত হয় সেটাকে বলা হয় চৌম্বক ফ্লাক্স ঘনত্ব। তাহলে এটাকে বি ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়। আর একক হচ্ছে টেসলা। তাহলে চৌম্বক ক্ষেত্রের একক এসআই একক হচ্ছে টেসলা। এছাড়া আমরা লিখতে পারবো ওয়েবার পার মিটার স্কোয়ার অথবা নিউটন পার মিটার পার এম্পিয়ার। এই এককটা আমরা গতিশীল চার্জে চৌম্বক বলের রাশিমালার বেলায় বের করতে পারবো। এখন দেখো, চৌম্বক ফ্লাক্স ঘনত্ব হচ্ছে ভেক্টর রাশি। যেহেতু ক্ষেত্রফল একটি ভেক্টর রাশি, একটি কুণ্ডলীর তলের ক্ষেত্রফল এ সব সময় ওই তলের লম্ব বরাবর ক্রিয়া করে, তাহলে ক্ষেত্রফল একটি ভেক্টর রাশি হওয়ার কারণে বি চৌম্বক ক্ষেত্র একটি ভেক্টর রাশি। তাহলে দেখো, এই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যা যদি পাই ভি হয়, একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যা হবে সেটা হচ্ছে চৌম্বক ফ্লাক্স ঘনত্ব। তাহলে গাণিতিকভাবে আমরা লিখতে পারবো বি সমান পাই ভি বাই এ। এখন আসো, দুটি চিত্র দেখা আছে। দেখো, যদি তলের ক্ষেত্রফল এ এবং ওই তলের লম্ব বরাবর চৌম্বক ক্ষেত্র বি হয়, একটি তলের ক্ষেত্রফল এ, ওই তলের ক্ষেত্রফল বরাবর চৌম্বক ক্ষেত্র যদি বি হয়, অর্থাৎ থিটা সমান যদি 0 ডিগ্রি হয়, তাহলে পাই সমান আমরা লিখতে পারবো এ বি। এখন দেখো, যদি চৌম্বক ক্ষেত্র বি তলের লম্ব বরাবর ক্রিয়া না করে লম্বের সাথে থিটা কোণে ক্রিয়া করে, তাহলে ওই তলের লম্ব বরাবর চৌম্বক ক্ষেত্রের উপাংশ। এই উপাংশের কথাগুলো আমরা ভেক্টর চ্যাপ্টারে পড়ে আসছি। তাহলে তলের লম্ব বরাবর চৌম্বক ক্ষেত্রের উপাংশ হবে বি কস থিটা। দ্বিতীয় চিত্রের মধ্যে দেখো, এর সাথে থিটা কোণে আছে বি, তাহলে বি এর লম্ব উপাংশ, এর দিকে বি এর উপাংশ হবে বি কস থিটা। তাহলে পাই সমান হবে এ বি কস থিটা, যখন বিটা এর সাথে থিটা কোণে থাকে। তাহলে এটাকে ভেক্টর ডট গুণনের ভেক্টর
নিয়ম অনুসারে লিখলে, তাহলে পাই সমান লেখা যাবে a ডট b। আবার দেখো কুণ্ডলী পাক সংখ্যা যদি n হয় তাহলে পাই b সমান লেখা যাবে NAB cos θ। তাহলে এটা হচ্ছে আমার মূল ফর্মুলা চৌম্বক ফ্লাক্সের, খুবই ইম্পর্টেন্ট, আমরা এটা ফর্মুলাটা মনে রাখবো। এখন দেখো এই চৌম্বক ফ্লাক্স কি কি বিষয়ের উপর নির্ভর করে, কোন কোন রাশির উপর নির্ভর করে। তাহলে এখানে কুণ্ডলী পাক সংখ্যার উপর নির্ভর করে, কুণ্ডলীর ক্ষেত্রফল a এর উপর নির্ভর করে, চৌম্বক ক্ষেত্রের মানের উপর নির্ভর করে, এবং a ও b এর মধ্যবর্তী কোণ θ এর উপর নির্ভর করে। এখন আসো চৌম্বক ফ্লাক্স ঘনত্বের আধুনিক সংজ্ঞা। এটাও আমরা গতিশীল চার্জে চৌম্বক বলের ওখানেই দেখতে পাবো। একটু এককগুলো বর্ণনার জন্য আমি সংজ্ঞাটা আগেই দিয়ে দিলাম। তাহলে দেখো, যদি চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে বা সমকোণে একক চার্জ একক বেগে গতিশীল হয়, তাহলে যে পরিমাণ চৌম্বক বল লাভ করবে সেটা হবে চৌম্বক আবেশ। এটা হচ্ছে তার আধুনিক সংজ্ঞা। এখন দেখো, অর্থাৎ একটি চার্জ যদি চৌম্বক ক্ষেত্রে গতিশীল হয় তাহলে ওই গতিপথ থেকে চার্জটি বিক্ষিপ্ত হবে, বিচ্যুত হবে, কারণ ওই চার্জটির উপরে একটি চৌম্বক বল ক্রিয়া করবে। তাহলে 1 টেসলা কি? কারণ টেসলা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের SI একক। 1 টেসলা বা শুধু টেসলা কাকে বলে? যে চৌম্বক ক্ষেত্রের মানের জন্য ওই চৌম্বক ক্ষেত্রের সমকোণে 1 কুলম্ব চার্জ 1 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলে 1 নিউটন বল যদি লাভ করে, 1 নিউটন চৌম্বক বল যদি লাভ করে, তাহলে ওই চৌম্বক ক্ষেত্রের মানকে বলা হয় 1 টেসলা। আবার চৌম্বক ক্ষেত্রের আরেকটি একক আছে CGS একক, যেটাকে বলা হয় গস। গসের সাথে টেসলার একটা সম্পর্ক আছে, MCQর জন্য খুবই ইম্পর্টেন্ট। 1 টেসলা সমান 10 টু দি পাওয়ার 4 গস, বা 1 গস সমান 10 ইনভার্স 4 টেসলা। তাহলে এখান থেকে আমরা দুটা অনুধাবনমূলক প্রশ্ন পাবো। সেটা কি, কোন স্থানে চৌম্বক ক্ষেত্রের মান 5 টেসলা বলতে কি বোঝায়? অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে একক চার্জ, অর্থাৎ 1 কুলম্ব চার্জ যদি 1 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয়, তাহলে ওই চার্জটি 5 নিউটন চৌম্বক বল লাভ করবে। এরপরে বললাম চৌম্বক ফ্লাক্স স্কেলার রাশি, কিন্তু চৌম্বক ফ্লাক্স ঘনত্ব ভেক্টর রাশি কেন? এটাও আর আনসারও আমি একটু আগে দিয়ে আসছি। কারণ চৌম্বক ফ্লাক্সের বেলায় হয় কি, অতিক্রান্ত মোট বলরেখার সংখ্যা, আর চৌম্বক ফ্লাক্স ঘনত্বের বেলায় হচ্ছে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট বলরেখার সংখ্যা। এখানে ক্ষেত্রফল ভেক্টর রাশি হওয়ার কারণে চৌম্বক ফ্লাক্স ঘনত্ব হচ্ছে ভেক্টর রাশি। এখন আসো অ্যাম্পিয়ারের সূত্র। মূলত অ্যাম্পিয়ারের সূত্রটি হচ্ছে বায়োট-স্যাভার্টের সূত্রের বিকল্প একটি সূত্র। বায়োট-স্যাভার্টের সূত্রটি হচ্ছে স্বল্প মানের তড়িৎ প্রবাহিত হলে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে চারপাশে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয়ের জন্য বায়োট-স্যাভার্টের সূত্রটি ব্যবহৃত হয়। কিন্তু অ্যাম্পিয়ারের সূত্রটি হচ্ছে পার্থক্য কোথায়, উচ্চ মানের সুষম প্রবাহ বণ্টনের জন্য সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয়ের জন্য অ্যাম্পিয়ারের সূত্র ব্যবহৃত হয়। উচ্চ মানের সুষম প্রবাহ বণ্টন, এখানে অ্যাম্পিয়ারের সূত্রটি একমুখী সমতড়িৎ প্রবাহের ক্ষেত্রে প্রযোজ্য হবে, অর্থাৎ ডিসি কারেন্টের জন্য প্রযোজ্য হবে। এটা তার একটা সীমাবদ্ধতা। যদি সময়ের সাথে সাথে তড়িৎ প্রবাহের মানে পরিবর্তন হয়, তখন অ্যাম্পিয়ারের সূত্র কি করতে হবে, সংশোধন করতে হবে। তার এই সংশোধনী সূত্র হচ্ছে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় সমীকরণ নামে পরিচিত। এখন আসো সূত্রটি কি? সূত্রটি হচ্ছে, দেখো, শূন্য বা বায়ু মাধ্যমে কোনো বদ্ধ পথ বরাবর চৌম্বক ক্ষেত্রের রৈখিক সমাকলন কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে, চিত্রের মধ্যে দেখা যাচ্ছে এর চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। এর চারপাশে আমি লম্ব বরাবর একটি তল, আবদ্ধ তল কল্পনা করলাম। তাহলে ওই আবদ্ধ তলের চৌম্বক ক্ষেত্রের রৈখিক সমাকলন, সমাকলন মানে সমষ্টি, টোটাল মান চৌম্বক ক্ষেত্রের পথটি দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রার মিউ নট গুণ, যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে তার মিউ নট গুণ হবে। তাহলে গাণিতিকভাবে লিখলে আমরা দেখতে পাই ক্লোজ ইন্টিগ্রাল, এখানে আবদ্ধ পথ বোঝানোর জন্য ক্লোজ ইন্টিগ্রাল দেখাচ্ছে B.dl সমান মিউ নট আই। এই রাশিগুলো আমরা জানি। মিউ নট হচ্ছে চৌম্বকীয় স্থানের শূন্য স্থানে চৌম্বক প্রবেশ্যতা, ডিএল হচ্ছে পথের ব্যবকলনীয় সরণ ভেক্টর, আই হচ্ছে আবদ্ধ পথে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা, এবং বি হচ্ছে আই দ্বারা সৃষ্ট চৌম্বক ক্ষেত্র। এখান থেকে একটা অনুধাবনমূলক প্রশ্ন দেখো, অ্যাম্পিয়ারের সূত্রের সীমাবদ্ধতা কি? একটু আগে বললাম অ্যাম্পিয়ারের সূত্র হচ্ছে একমুখী সম তড়িৎ প্রবাহের ক্ষেত্রে প্রযোজ্য। আর অ্যাম্পিয়ারের সূত্রকে কেন অসম্পূর্ণ বলা হয়? যেহেতু এটা সময়ের সাথে সাথে তড়িৎ প্রবাহের মান পরিবর্তন হলে অ্যাম্পিয়ারের সূত্র প্রযোজ্য হয় না, ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় সমীকরণ প্রযোজ্য হয়। এই জন্য অ্যাম্পিয়ারের সূত্রকে বলা হয় অসম্পূর্ণ সূত্র। এখন আসে অ্যাম্পিয়ার সূত্রের প্রয়োগ। অ্যাম্পিয়ারের সূত্র দিয়ে আমি চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে পারবো।
একটা দেখো লম্বা সোজা তারের বেলায় সৃষ্ট চৌম্বক ক্ষেত্র। তাহলে লম্বা সোজা তারের ক্ষেত্রে এম্পিয়ার সূত্র প্রয়োগ করে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয়ের জন্য যে ফর্মুলাটা পাচ্ছি, এম্পিয়ারের সূত্রটাকে আমি যদি একটু সহজ ক্যালকুলেশন করি, একটু সিম্পল ক্যালকুলেশন করি, তাহলে আমি ফর্মুলাটা পাবো বি সমান মিউ নট আই বাই টুয়াইস পাই আর। এখানে বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র, ডিএল হচ্ছে পথের সরণ ভেক্টর, ব্যবকলনীয় সরণ ভেক্টর। এই দুটো রাশি একই দিকে ক্রিয়া করে টিটার মান 0 হয়। আবার বি সুষম চৌম্বক ক্ষেত্র হওয়ার কারণে এটা ধ্রুবক হয়। এই জন্য ক্লোজ ইন্টিগ্রাল ডিএল এর মান পাবো পুরা পথ অর্থাৎ পরিধির সমান আবদ্ধ পথ টুয়াইস পাই আর। এখানে আর হচ্ছে আবদ্ধ পথের ব্যাসার্ধ। তাহলে এই ফর্মুলাটা আমরা মনে রাখবো, আমাদের সৃজনশীলে কাজে লাগবে। এবার হচ্ছে সলিনয়েডের জন্য, সলিনয়েডকে আমরা বুঝি। তাহলে সলিনয়েডের ক্ষেত্রে এই চৌম্বক ক্ষেত্রের মান কি হবে? বি সমান মিউ নট এন আই। এখানে এন হচ্ছে একক দৈর্ঘ্যের পাক সংখ্যা, এটা একটু খেয়াল রাখবো। এখানে যে এনটা আছে সেটা হচ্ছে একক দৈর্ঘ্যের পাক সংখ্যা। তাহলে টোটাল দৈর্ঘ্যের পাক সংখ্যা কি হবে? যেমন এল দৈর্ঘ্যের সলিনয়েডের জন্য পাক সংখ্যা যদি ক্যাপিটাল লেটারের এন হয়, একক দৈর্ঘ্যের পাক সংখ্যা হবে এন সমান এন বাই এল। এটাকে ভেঙেও লিখতে পারবো। তাহলে এই ফর্মুলা থেকে দেখতে পাচ্ছি চৌম্বক ক্ষেত্র বি সলিনয়েডের বেলায় সলিনয়েডের ব্যাস বা ব্যাসার্ধ এবং দৈর্ঘ্যের উপর নির্ভরশীল নয়। এখন আসো গতিশীল চার্জের উপর চৌম্বক বল। অর্থাৎ সুষম একটি চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটি চার্জ যদি গতিশীল হয় তাহলে চার্জটি একটি চৌম্বক বল লাভ করে। তার মানে কি, চার্জটি গতিপথ থেকে বিক্ষিপ্ত বা বিচ্যুত হয়। এই চৌম্বক বল কিসের উপর নির্ভর করে? দেখো, এই চৌম্বক বল চার্জের মানের সমানুপাতিক হয়, চার্জের বেগের মানের সমানুপাতিক হয়, চৌম্বক ক্ষেত্রের মানের সমানুপাতিক হয় এবং চার্জের বেগের দিক চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার সাইনের সমানুপাতিক হয়। এখন কথা হচ্ছে সে কেন চৌম্বক বল লাভ করে? কারণ হচ্ছে একটি চার্জ যদি চৌম্বক ক্ষেত্রে গতিশীল হয় তাহলে প্রযুক্ত চৌম্বক ক্ষেত্র এবং চার্জ গতিশীলের ফলে সৃষ্ট চৌম্বক ক্ষেত্র, এই দুই চৌম্বক ক্ষেত্রের মিথস্ক্রিয়ার ফলে চৌম্বক বলরেখাগুলো পরস্পরকে বিকর্ষণ করে, যার কারণে চার্জটি একটি চৌম্বক বল লাভ করে, ফলে তার গতিপথ থেকে সে বিক্ষিপ্ত বা বিচ্যুত হয়। তাহলে এই ফর্মুলাটাকে যদি আমি লিখি তাহলে হবে কি, এফ ইজ প্রপোর্শনাল কিউ ভি বি সাইন থিটা। তাহলে এখানে কে একটি একক সমানুপাতিক ধ্রুবক, তাহলে ফাইনাল সূত্রটি হবে এফ সমান কিউ ভি বি সাইন থিটা। খুবই ইম্পর্টেন্ট, আমরা এই ফর্মুলাটা মনে রাখবো। এখন দেখো, যেহেতু বল ভেক্টর রাশি, তাহলে এই চৌম্বক বলটা ভেক্টর রাশির রূপে লিখলে এফ সমান আমরা পাবো এনট্রপি কিউ ভি বি সাইন থিটা, অর্থাৎ ক্রস গুণন, ভেক্টর ক্রস গুণনের নিয়ম অনুসারে এটা লিখতে পারবো এফ সমান কিউ ভি ক্রস বি। চিত্রের মধ্যে দেখো, ভি এর সাথে বি, বেগের সাথে বি চৌম্বক ক্ষেত্র যদি থিটা কোণে ক্রিয়াশীল থাকে তাহলে তার বল ধনাত্মক চার্জ ওই চৌম্বক ক্ষেত্রের মধ্যে গতিশীল হলে চৌম্বক বলের দিক হবে উপরের দিকে। কিভাবে? ওই যে ভেক্টরের ক্রস গুণনের ডান হাতে স্ক্রু নিয়ম অনুসারে এই ভি ব্যাগ থেকে চৌম্বক ক্ষেত্রের দিকে যদি আমি ক্ষুদ্র ঘুরাই তাহলে সেটা বরিকাটার বিপরীতে ঘুরবে, ফলে ধনাত্মক চার্জে চৌম্বক বল লাভ করবে উপরের দিকে। এখন ধনাত্মক চার্জের পরিবর্তে যদি এখানে ঋণাত্মক চার্জ হয় তাহলে বলের দিক বিপরীতমুখী হবে, অর্থাৎ নিচের দিকে হবে। এখন আসো কিছু সত্য, এই সূত্রের উপর ভিত্তি করে কিছু সত্য দেখো। যদি বেগের মান 0 হয়, অর্থাৎ চার্জটা যদি স্থির হয় তাহলে এফ 0 হবে। তার মানে কি? তার মানে হচ্ছে চৌম্বক ক্ষেত্র স্থির চার্জের উপর কোনো চৌম্বক বল ক্রিয়া করে না। এখন আসো, যদি থিটার মান 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি হয়, তার মানে চার্জ যদি চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে একই দিকে অথবা বিপরীত দিকে গতিশীল হয় তাহলে কি হবে না? চৌম্বক বল ক্রিয়া করবে না। আরেকটি সত্য দেখো, যদি থিটা 90 ডিগ্রি হয়, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের সাথে ঠিক লম্বালম্বি যদি চার্জ গতিশীল হয় তাহলে চৌম্বক বলের মান সর্বাধিক হবে কিউ ভি বি, এফ সমান হবে কিউ ভি বি, সর্বাধিক চৌম্বক বল লাভ করবে। এখন আসো, যদি চার্জ 0 হয় তার মানে চার্জহীন কোনো কণা হয়, তাহলে চৌম্বক ক্ষেত্রের মধ্যে চার্জহীন কোনো কণা যদি থাকে তাহলে ওই চার্জহীন কণার উপর চৌম্বক ক্ষেত্র কি করবে না? কোনো চৌম্বক বল ক্রিয়া করবে না। অর্থাৎ নিউট্রন বা গামা রশ্মি যদি চৌম্বক ক্ষেত্রে থাকে তাহলে ওই নিউট্রন বা গামা রশ্মির উপরে চৌম্বক বল ক্রিয়াশীল হবে না বা চৌম্বক বল সৃষ্টি হবে না। এরপরে দেখো, ভি ও কিউ এর মান যত বেশি হবে, ব্যাগ এবং চার্জের মান যত বেশি হবে, বলের মানও তত বেশি হবে। এখন আসো চৌম্বক বলের দিক নির্ণয়। তাহলে এই চৌম্বক বলের দিক নির্ণয়ের জন্য কয়েকটা নিয়ম আছে, আমি এখানে 3টা দেখালাম। ভেক্টরের ডান হাতে স্ক্রু নিয়ম, এটা আমরা ভেক্টর চ্যাপ্টারে পড়ে এসেছি। এরপরে আছে প্লেমিনের ডানহস্ত নিয়ম। প্লেমিনের ডানহস্ত নিয়ম 2টি, একটা হচ্ছে প্লেমিনের ডানহস্ত নিয়ম, আরেকটি হচ্ছে প্লেমিনের ডানহস্ত নিয়ম 2। আমরা তড়িৎ প্রবাহে চৌম্বক ক্রিয়ার
হলে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের দিক নির্ণয়ের জন্য একটি ফ্লেমিনের ডানহস্ত নিয়মের কথা বলেছিলাম, সেটা হচ্ছে ফ্লেমিনের ডানহস্ত নিয়ম 2, আর এটা হচ্ছে 1। এছাড়া আছে ফ্লেমিনের বামহস্ত নিয়ম, এটার আরেক নাম হচ্ছে মোটর নিয়ম। এখানে টিটা 90 ডিগ্রি দেখাচ্ছি কারণ ব্যাগ এবং চৌম্বক ক্ষেত্র যদি সম্মুখীনে থাকে, পরস্পর সম্মুখীনে অবস্থান করে। তাহলে দেখো ডানহস্ত নিয়মের বেলায় চিত্রে দেখো, আমার ডান হাতকে যদি আমি এভাবে চিত্রের মতো প্রসারিত করি, যার বৃত্তাঙ্গুলি বরাবর চার্জের ব্যাগ ক্রিয়াশীল এবং অন্যান্য আঙ্গুলি বরাবর চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে, তাহলে আমার হাতের তালুর ঠিক লম্ব বরাবর উপর দিকে বল ক্রিয়া করবে, লম্ব বরাবর বল চৌম্বক বল ক্রিয়া করবে। এখানে চার্জ যদি ধনাত্মক হয় তাহলে হাতের তালুর লম্ব বরাবর উপরের দিকে হবে চৌম্বক বলের দিক, এবং চার্জ যদি ঋণাত্মক হয় তাহলে চৌম্বক বলের দিক হবে হাতের তালুর লম্ব বরাবর নিচের দিকে। এটা আমরা খেয়াল রাখবো। এরপরে আসো ফ্লেমিনের বামহস্ত নিয়ম। আমরা বল নির্ণয়ের জন্য, অর্থাৎ চৌম্বক বল নির্ণয়ের জন্য আমরা ফ্লেমিনের বামহস্ত নিয়মটাই ব্যবহার করব। তাহলে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের দিক নির্ণয়ের জন্য ফ্লেমিনের ডানহস্ত নিয়ম ব্যবহার করব, আর ফ্লেমিনের বামহস্ত নিয়ম ব্যবহার করব চৌম্বক বল নির্ণয়ের জন্য। তাহলে চিত্রের মধ্যে দেখো, বামহস্ত নিয়মের বেলায় আমার বাম হাতে 3টে আঙ্গুলকে, আমরা বাসায় এটাও চেষ্টা করব, 3টি আঙ্গুলকে সমকোণে প্রসারিত করব, এমনভাবে রাখবো এই 3টে আঙ্গুল একটার সাথে আরেকটা প্রসারিত 90 ডিগ্রি করে আছে। অর্থাৎ এই বৃদ্ধাঙ্গুলির সাথে তর্জনীর সাথে মধ্যমা পরস্পর কিভাবে থাকবে, 90 ডিগ্রি কোণ করে সমকোণে থাকবে। এভাবে প্রসারিত করার পর আমার যদি তর্জনী বরাবর চৌম্বক ক্ষেত্র, মধ্যমা বরাবর তড়িৎ প্রবাহ বা চার্জের বেগ ভি নির্দেশ করে, তাহলে আমার বৃত্তাঙ্গুলি যেদিকে নির্দেশ করবে সেটাই হবে চৌম্বক বলের দিক। তাহলে দেখো, মধ্যমা বরাবর তড়িৎ প্রবাহ, তর্জনী বরাবর চৌম্বক ক্ষেত্র হলে বৃত্তাঙ্গুলির দিক নির্দেশ করবে আমার চৌম্বক বলের দিক। এটা হচ্ছে ফ্লেমিনের বামহস্ত নিয়ম। এরপরে আসো লরেন্স বল। লরেন্স বল হচ্ছে কি, যদি এমন কোনো স্থানে একই সময়ে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র দুটিই যদি বিদ্যমান থাকে, সেখানে একটি গতিশীল চার্জ যে লব্ধি বল অনুভব করবে। যেমন একটু আগে বললাম যে চৌম্বক ক্ষেত্রে একটি চার্জ গতিশীল হচ্ছে, তাহলে চৌম্বক ক্ষেত্রে একটি গতিশীল হলে সেখানে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র দুটিই থাকবে। তাহলে তার 2 ধরনের বল থাকবে, তড়িৎ বল এবং চৌম্বক বল একসাথে। তাহলে এই লব্ধি বল অনুভব করলে এই লব্ধি বলটাকে বলা হয় লরেন্স বল। অর্থাৎ কিউ চার্জ, ই তড়িৎ ক্ষেত্র এবং বি চৌম্বক ক্ষেত্র যুক্ত স্থানে ভি বেগে গতিশীল হলে লরেন্স বলকে আমরা লিখতে পারবো এফ এল সমান এফ ই প্লাস এফ ভি। তাহলে আমরা তড়িৎ বল এফ বি, আমরা তড়িৎ বল সমান জানি কিউ ই, আর চৌম্বক বল সমান জানি কিউ ভি ক্রস বি। তাহলে এই ফর্মুলাকে যদি আমি শুধু মান প্রকাশ করি, তাহলে এফ সমান লেখা যাবে কিউ ই প্লাস কিউ ভি বি সাইন থিটা। তাহলে এটা হচ্ছে লরেন্স বলের ফর্মুলা, আমরা একটু মনে রাখবো এই ফর্মুলাটা। এখন দেখো, এই লরেন্স বলের দিকও কিভাবে নির্ণয় করা যাবে, ফ্লেমিনের বামহস্ত নিয়ম দ্বারা নির্ণয় করতে পারবো। এখান থেকে কিছু অনুধাবনমূলক প্রশ্ন দেখো। চৌম্বক ক্ষেত্র স্থির চার্জের উপর কোনো চৌম্বক বল ক্রিয়া করে না কেন? এই প্রশ্নের আনসার আমরা দিতে পারবো। এরপর হচ্ছে গতিশীল চার্জের উপর চৌম্বক বল কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, তাও আমরা আনসার দিতে পারবো। 3 নম্বরে দেখো, চৌম্বক ক্ষেত্রে গতিশীল চার্জের গতিশক্তির কোনো পরিবর্তন হয় না কেন? অথবা চৌম্বক ক্ষেত্রে গতিশীল চার্জের উপর চৌম্বক বলের ক্ষেত্রে নিউটনের দ্বিতীয় সূত্র লঙ্ঘন হয় কিনা ব্যাখ্যা করো। তাহলে এই 3 নম্বর প্রশ্নের মধ্যে দেখো, যখন চৌম্বক ক্ষেত্রে চার্জ গতিশীল হয় তখন ওই চৌম্বক ক্ষেত্র গতিশীল চার্জের মানের কোনো পরিবর্তন করতে পারে না, অর্থাৎ বেগের মানের কোনো পরিবর্তন করতে পারে না। তার মানে চৌম্বক ক্ষেত্র চার্জকে গতিশীল করতে পারে না, শুধুমাত্র চার্জটাকে কি করে, তার গতিপথকে বিচ্যুতি বা বিক্ষিপ্ত করে। তাহলে চার্জের মানের বেগের মান একই থাকে বলে এর কোনো গতিশক্তির কি হবে না, পরিবর্তন হবে না, কিন্তু তার দিক পরিবর্তন হচ্ছে। যেহেতু তার গতিপথ থেকে বিচ্যুত বা বিক্ষিপ্ত করছে, তার দিক পরিবর্তন হচ্ছে। এই জন্য কী হবে, দিক পরিবর্তন হলে আমরা জানি ত্বরণের সৃষ্টি হয়। তাহলে এই ক্ষেত্রে নিউটনের দ্বিতীয় সূত্র F সমান m এ লঙ্ঘন হয় না, কারণ এখানে ত্বরণ পাওয়া যাচ্ছে। এরপরে আসো ডি এর 4 নম্বর প্রশ্নটি, চৌম্বক ক্ষেত্রে আলফা কণা গতিশীল হলে বিক্ষিপ্ত হয় কিন্তু গামা রশ্মি বিক্ষিপ্ত হয় না কেন? তাহলে আমরা সত্যগুলো থেকে দেখছিলাম, যদি চার্জহীন কণা চৌম্বক ক্ষেত্রের মধ্যে থাকে তাহলে চৌম্বক বল লাভ করবে না। যেহেতু আলফা কণা হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত কণা, তাহলে সে বিক্ষিপ্ত হবে। গামা রশ্মি হচ্ছে চার্জহীন কণা বা রশ্মি, তাহলে এই গামা রশ্মি কি হবে না, বিক্ষিপ্ত হবে না।
তাহলে এই প্রশ্নের আনসারগুলো আমরা সহজে দিতে পারবো। দুটি সৃজনশীল প্রশ্ন দিলাম, তোমরা আশা করি বাসায় চেষ্টা করবে করার। তাহলে দেখো একটি তল আছে, এই তলের এ হচ্ছে তার ক্ষেত্রফল ভেক্টর, বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র। এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে এই তলটি রাখা আছে যার ক্ষেত্রফল হচ্ছে 2 মিটার স্কয়ার এবং বি হচ্ছে 2 টেসলা চৌম্বক ক্ষেত্র। ক এবং খ এর আনসার আমরা এখন দিতে পারবো। গতে বললাম কি থিটা 60 ডিগ্রি হলে এ তলের লম্ব বরাবর চৌম্বক ক্ষেত্রের উপাংশের মান কত। এ তলের লম্ব বরাবর বি এর উপাংশ চৌম্বক ক্ষেত্রের উপাংশ, সেই মানটা আমরা ভেক্টরের ওখানে পড়ে আসছি, একটু আগেও আমি বুঝালাম। তাহলে চৌম্বক ক্ষেত্রের উপাংশ হবে বি কস থিটা। তাহলে এখানে বি এর মান আছে, থিটার মান আছে, সহজে আমরা উপাংশের মান পেয়ে যাব। এরপরে বললাম ঘতে যখন থিটা সমান 0 ডিগ্রি হয় এবং থিটা সমান 90 ডিগ্রি হয় তখন চৌম্বক ফ্লাক্সের মান কত হবে। তাহলে পাই সমান এ বি কস থিটা, ওখান থেকে আমি মান বের করতে পারবো। তারপরে বললাম এবং এ ও বি তলের অবস্থান চিত্রের মাধ্যমে দেখাও। আমি একটু আগেই বলছিলাম যে কোনো তলের ক্ষেত্রফল তলের লম্ব বরাবর ক্রিয়া করে। এখন ওই তলটি যদি চৌম্বক ক্ষেত্রের সাথে সমান্তরালে থাকে তাহলে এ উপর দিকে ক্রিয়া করলে তাদের এ এবং বি এর মধ্যবর্তী কোণ থিটা হবে 90 ডিগ্রি। তলটা যখন সমান্তরালে থাকে তাদের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। তলটা যখন লম্বালম্বি থাকে তখন এ এবং বি এর মধ্যবর্তী কোণ থিটা সমান হবে 0 ডিগ্রি লম্বালম্বি থাকলে। এর দিক আবারও বলছি, ক্ষেত্রফল ভেক্টর এ এর দিক হবে কোনো তলের লম্ব বরাবর উপরের দিকে অথবা নিচের দিকে, লম্ব বরাবরই ক্রিয়া করবে। তাহলে এটা আমরা বাসায় চেষ্টা করব। তারপর আমি পরে একটু দেখাচ্ছি তলগুলো কিভাবে থাকে, চৌম্বক ক্ষেত্র বি এর সাথে কুণ্ডলী তলের অবস্থান কিভাবে হয়। তাহলে দেখো চৌম্বক ক্ষেত্র এখানে উপর থেকে নিচে আর তলটা হচ্ছে কি তার লম্বালম্বি, এর দিক হচ্ছে তার নিচের দিকে। যখন কুণ্ডলীটা লম্বালম্বি কয়েল, কুণ্ডলীটা যখন লম্বালম্বি অবস্থানে থাকলো তার এর দিক হচ্ছে নিচের দিকে ক্রিয়া করলো, তার মানে থিটা হচ্ছে এখানে 0 ডিগ্রি। এখানে দেখো আমি কুণ্ডলীটাকে সরালাম, কুণ্ডলীটাকে থিটা ডিগ্রি কোণে সরালাম চৌম্বক ক্ষেত্র থেকে। আবার এই কুণ্ডলীটাকে আমি ঠিক সমান্তরালে রাখলাম। তাহলে সমান্তরালে যদি রাখি, আমি আবারও বলছি এর দিক হবে তলের লম্ব বরাবর, হয় সামনের দিকে না হয় পেছনের দিকে, এদিকে। তাহলে এই জন্য এই সমান্তরালে থাকলে চৌম্বক ক্ষেত্রের সাথে কুণ্ডলীটা সমান্তরালে থাকলে কোণ পাচ্ছি 90 ডিগ্রি। কুণ্ডলীর সাথে চৌম্বক ক্ষেত্র লম্বালম্বি থাকলে কুণ্ডলীর সাথে তখন কোণ পাচ্ছি 0 ডিগ্রি। এভাবে আমরা তলগুলো অঙ্কন করতে পারবো। এরপরে 2 নম্বর সৃজনশীল প্রশ্নে দেখো একটি ইলেকট্রন 640 নিউটন পার কুলম্ব তড়িৎ ক্ষেত্রে এবং 1.2 টেসলা চৌম্বক ক্ষেত্রের মধ্যে 4 × 10⁴ মিটার পার সেকেন্ড বেগে চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে দাবিত হচ্ছে। তাহলে কি হবে? কত বললাম লরেন্স বল কি, চৌম্বক ক্ষেত্রে গতিশীল চার্জের গতিশক্তির কোনো পরিবর্তন হয় না কেন, এগুলো আমরা পারবো। গতে বললাম চৌম্বক বলের মান কত হবে। তাহলে চৌম্বক বলের সূত্র আমরা আমার এখানে নিচেও আছে, আমরাও জানি F সমান কিউ ভি বি সাইন থিটা। যেহেতু এখানে ভি বি এর সাথে অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের সাথে ইলেকট্রনটি সমান্তরালে যাচ্ছে, থিটা হবে 0 ডিগ্রি। তার মানে আমরা এখানে চৌম্বক বলের মান পাবো না, চৌম্বক বলের মান আসবে 0। এরপরে বললাম লরেন্স বলের মান ও দিক গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে লরেন্স বল কি হবে? লরেন্স বল মানে হচ্ছে তড়িৎ বল যোগ চৌম্বক বল। এখানে চৌম্বক বল 0 হবে, তড়িৎ বল আমি পাবো। তড়িৎ ক্ষেত্র যেহেতু দেওয়া আছে, চার্জের মান আমরা জানি, তাহলে এখান থেকে আমি সহজে চৌম্বক বলের মান বের করতে পারবো। কিন্তু দিক কি হবে? যেহেতু এখানে লরেন্স বলটি শুধুমাত্র তড়িৎ বলের উপর নির্ভরশীল, তড়িৎ ক্ষেত্রের দিক যেদিকে হবে লরেন্স বলের দিকও একই দিকে হবে। তাহলে আজকে এই পর্যন্ত। ভালো থেকো সবাই, বাসায় পড়াশোনা করার চেষ্টা করবে। আল্লাহ হাফেজ।